আজ 16 জুলাই সেনাবাহিনী কর্তৃক গোপালগঞ্জের জাতীয় গণহত্যা দিবস। 2025 সালে আজকের এই দিনে সেনাবাহিনীর মধ্যে যে সকল বিহারীর বাচ্চারা ঘাপটি মেরে আছে, ওরা আজকের এই দিনে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালায়। আপনারা জানেন, জুলাইয়ের শীর্ষ জঙ্গি ও সন্ত্রাসী হাসনাত ও সার্জিসরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে যখন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরকে অবমাননা করে তার কবর উৎখাতের যে হুঙ্কার দিয়েছিল, এবং তারই প্রতিবাদে গোপালগঞ্জের সাধারণ জনগণ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। আর তখনই সেখানে থাকা সেনাবাহিনীর দল তাদেরকে তাদের ট্যাঙ্কে ঢুকে নিরাপত্তা দিয়ে সেই প্রতিবাদ মুখর সাধারণ মানুষের উপরে গণহত্যা চালায়। একে একে 5 জন নিরীহ বাঙালিকে তারা নির্মমভাবে হত্যা করে। ভাইরা আমার, অত্যন্ত ঘৃণিত ও পরিতাপের বিষয়, বাংলাদেশের প্রথম শ্রেণীর মিডিয়াগুলো সেদিন গোপালগঞ্জের এই গণহত্যার বিষয়গুলো তাদের ফলাও করে নিউজ করে না ডেভিলি ইনুসের রক্তচক্ষু এবং তার হুমকির কারণে। আরো অত্যন্ত পরিতাপের বিষয়, গোপালগঞ্জের সেই গণহত্যাকে কেন্দ্র করে সেনাবাহিনী কর্তৃক পৈশাচিক মিথ্যাচারগুলো। আপনারা জানেন, সেনাবাহিনী তখন সেই গণহত্যার বিষয় সম্পূর্ণভাবে অস্বীকার করে। সেনাবাহিনী শুধুই যে 24-এর 5 আগস্ট তারা যে জঙ্গি এবং সন্ত্রাসীদের আশ্রয়দাতায় পরিণত হয়েছে, সেনাবাহিনী যে পাকিস্তানি সেনাবাহিনীতে পরিণত হয়েছে এবং সেনাবাহিনীর বড় একটা অংশ যে বিহারীর বাচ্চা কর্তৃক পরিচালিত, তার প্রমাণ তারা তখনই দিয়েছে। দ্বিতীয়বার গত 25 সালের আজকের এই দিনে গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর গণহত্যা চালিয়ে সেই পৈশাচিকতার নতুন করে তারা পরিচয় দিয়েছে। আজকের এই দিনে আমি তৎকালীন সময় কারাগারে বন্দী ছিলাম বলে প্রতিবাদ মুখর হয়ে উঠতে পারি নাই, প্রতিবাদ করি নাই। সাধারণ জনগণের কাছে অনুরোধ থাকবে, আপনারা সেদিন গোপালগঞ্জে গণহত্যার শিকার হওয়া সেই সকল নিহত ব্যক্তিদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় তাদের জন্য দোয়া করবেন। ভাইরা আমার, গোপালগঞ্জের সেনাবাহিনী কর্তৃক গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এরই মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণ 100-র অধিক মিছিল করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, এবং সেই গণহত্যার সাথে সম্পৃক্ত থাকা সেনা সদস্য অর্থাৎ যে সকল বিহারীর বাচ্চারা ছিল, প্রশাসনের মধ্যে থাকা যে সকল খুনিরা ছিল, যে সকল সন্ত্রাসীদের নির্দেশে গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে সাধারণ মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। আওয়ামী লীগের সহযোদ্ধা ভাইরা আমার, আপনারা জানেন এরই মধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কবে নাগাদ দেশে ঢুকবেন এবং তার বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য তার সেই প্রতিবাদ মুখর বক্তব্য নির্দেশনা এরই মধ্যে আপনারা শুনেছেন। কিন্তু দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে যারা হুমকির মধ্যে ফেলেছে, সেই সকল জঙ্গিদের প্রেতাত্মা অর্থাৎ খুনি তারেক, ফ্যাসিস্ট তারেক, এরই মধ্যে তার সেই হুঙ্কারে ভীতস্ত হয়ে তিনি সেই জঙ্গিদের নিয়ে একটি ঐক্যের ডাক দিয়েছেন। অন্যদিকে আবার দেখেছি পৈশাচিক মিথ্যাচার বিভিন্ন মিডিয়া দিয়ে ওরা নিউজ করানোর চেষ্টা করতেছে যে দেশে আসার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা। আবার তারা তার বক্তব্য এআই তিনি বেঁচে আছেন কিনা এই ধরনেরও বিভ্রান্ত তারা ছড়াচ্ছে। সেই সাথে তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে বা বলার চেষ্টা করতেছে শেখ হাসিনা দেশে আসলে কারো কোনো রক্ষে নাই। এইটা সম্পূর্ণভাবে বিভ্রান্তমূলক। এরই মধ্যে জানেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে সাধারণ মানুষের অধিকারের জন্য, ফিরে আসবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, প্রতিশোধের জন্য নয়। সুতরাং আজকে যখন বাংলাদেশের সার্বভৌমত্ব পূর্ব পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছে, আজকে যখন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য পরিণত হয়েছে, আজকে যখন বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে কোনো একজন সংখ্যালঘু নিরাপদভাবে বসবাস করতে পারছে না, সেখান থেকে উত্তরণের জন্য যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন এবং তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য যে ডাক দিয়েছেন, তখন এই দেশ বিরোধী চক্র, এই জঙ্গি সন্ত্রাসীরা বিতস্ত হয়ে মূলত তারা পৈশাচিক মিথ্যাচারে লিপ্ত হয়েছে। ওইদিকে কর্ণপাত না করে সাধারণ জনগণকে বলতে হবে, বাংলাদেশকে বাঁচতে হলে, বাংলাদেশকে বাঁচাতে হলে, পরিবার নিয়ে নিরাপদে বাঁচতে হলে, 2 মুঠো ডাল ভাত খেয়ে নিঃশ্বাস নিয়ে বাঁচতে হলে অবশ্যই শেখের বেটিকে প্রয়োজন। সুতরাং জনগণকে সাথে নিয়ে আমাদের
একটি মহাপ্রলয় যত সময় পর্যন্ত না ঘটাতে পারবো, যত সময় পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমতার মধ্যে একজন স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি রাজাকারের বাচ্চা নিঃশ্বাস নিবে, তত সময় পর্যন্ত এই মানচিত্রে লাল সবুজের পতাকা নিরাপদ না, আমরা সাধারণ জনগণ নিরাপদ না। সুতরাং শেখেরি বেটি আসবেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য। তাই তাকে রিসিভ এবং মহাপ্রলয় সৃষ্টির লক্ষ্যে সকলকে, সাধারণ জনগণকে সাথে নিয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। লগি বৈঠে এবং টেডার সামনে এবং সাধারণ জনগণের পায়ের ধুলোর সাথে মিশে যাবে ওই সকল জঙ্গি এবং সন্ত্রাসীরা। তাদের প্রেতাত্মাগুলো আমরা সারা জীবনের জন্য এই মানচিত্রের মধ্য থেকে ওদেরকে মুছে দিয়ে স্বাধীন সার্বভৌমত্ব, আমাদের যে হারিয়ে যাওয়া ৭১ মহান মুক্তিযুদ্ধ পুনরুদ্ধার এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সকল দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের বিচার নিশ্চিত করে আমরা বুক ফুলিয়ে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যে শান্তিপ্রিয় ভাবে আমরা আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে আমরা প্রতিবাদ মিছিল বের করতেছিলাম। আমরা 14 তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এবং সাধারণ মানুষকে নিয়ে, যে আমরা যে আমাদের ভাইদেরকে হারাইছি সেই হত্যার বিচার এখন পর্যন্ত আমরা পাইনি। সেই হত্যার বিচারের দাবিতে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করি। তখন আপনার প্রশাসনের সর্বোচ্চ ভাবে আমাদের উপর দমন, নিপীড়ন, নির্যাতন ও গণহারে গ্রেপ্তার চালায়। এই সাথে ওই জায়গার তখনকার বিএনপির যারা নেতাকর্মীরা ছিল তারা আমাদের বিভিন্ন ভাবে প্রতিহত করার চেষ্টা করে এবং আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন একটা পর্যায়ে আমাদের গণহারে গ্রেপ্তার করার সময় অনেক ছোট ছোট বাচ্চা, অনেক সাধারণ অটো চালক, বাস চালক, বাসে করে একটা যাত্রী বা একটা সাধারণ মানুষ যাচ্ছে, সে এই আন্দোলনটাকে দেখে বা এই প্রতিবাদ মিছিলটা দেখে সে নাইমে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছে। এর ওপর অপরাধে একটা বাস, তারপরে কয়েকটা হাইক্স, সাধারণ রাস্তাতে পথচারীরা যাচ্ছিল, তারা এই আন্দোলনকে বা তারা এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে তারা তাদের জায়গা থেকে তারা একটা প্রতিবাদ জানাচ্ছিল। এর অপরাধে তাদেরকে আপনার গ্রেপ্তার করা হয়। তাদের বাস, তারপরে হাইক্স, অটো, ভ্যান, মোটরসাইকেল এইগুলো জব্দ করা হয়। আর প্রশাসনের পাশাপাশি আপনার আমাদের কাশিনী উপজেলার বিএনপির যারা আছে তারাও আমাদের উপর আক্রমণ করে এবং আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। পরে একটা পর্যায়ে দেখা যায় যখন আমরা আমাদের সর্বোচ্চ ভাবে আমাদের উপর দমন, নিপীড়ন, নির্যাতন করা হচ্ছে, পরে আমাদের নিজেদের বাঁচার তাগিদে বা আমাদের নিজের সেভের তাগিদে একটা পর্যায়ে আমাদের সাথে বিএনপিদের নেতাকর্মীদের সাথে আপনার হাতাহাতি হয়। একটা পর্যায়ে তারা আমাদের তাবুর খেয়ে পালিয়ে যায়। তা আমরা একটা কথাই বলতে চাই যে গোপালগঞ্জ একটা পূর্ণভূমি। এই ভূমি বঙ্গবন্ধু শেখ মুজিবরের, এই ভূমি বাংলাদেশ আওয়ামী লীগের। এই জায়গায় আমরা সব সময় গোপালগঞ্জ একটা শান্তপ্রিয় শহর। সেই 16 জুলাই, ঠিক একটি বছর আগে 16 জুলাই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তখনকার উপদেষ্টারা, সমন্বয়করা টুঙ্গিপাড়া ঘুরিয়ে দেবে শোনা যাচ্ছে না। আপনার একটা শান্তপ্রিয় আপনার জেলাকে অশান্ত করে। তখন আমরা আমাদের 5 জন ভাইকে হারাই। 5 জন ভাই সেনাবাহিনী, পুলিশের গুলিতে নিহত হয় এবং আমাদের শত শত ভাইরা আহত হয় এবং গুলিবিদ্ধ হয়। তা সেই হত্যার বিচার, সেই আহতর বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা এখন দেখলাম তখনকার যে উপদেষ্টারা বা সরকার ছিল, যে অবৈধ দখলদার সরকার ছিল, সেই আমলে আমাদের হত্যাকাণ্ড করায়। ঠিক একটি বছর আবার একটা সরকার আসলো, তারও ঠিক সেম একই কায়দায়, একই অবস্থায় আমাদের উপর দমন, নিপীড়ন, নির্যাতন চালালো। আপনারা অবগত আছেন, আজকে 16 জুলাই, আজকে গোপালগঞ্জকে টার্গেট করে গোপালগঞ্জের সাধারণ মানুষকে দমন, নিপীড়ন, নির্যাতন করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের সর্বোচ্চ মহলকে মোতায়েন করে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক পাড়ায় পাড়ায় আপনার পুলিশ দিয়ে, আপনার মহল্লায় আপনার পুলিশের গাড়ি এইগুলো দিয়ে আপনার টহল দেওয়া হচ্ছে। পুরো একটা আতঙ্ক, থমথমে পরিবেশ গোপালগঞ্জের ভিতর। এর ভিতর থেকেও গোপালগঞ্জের সাধারণ মানুষ এবং বঙ্গবন্ধুকে ভালোবেসে, শেখ হাসিনাকে ভালোবেসে এবং আমাদের 5 জন ভাইয়ের হত্যার প্রতিবাদে, বিচারের প্রতিবাদে আজকেও আমাদের গোপালগঞ্জে আপনার সদরে বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েছে। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আপনার যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে, আপনার দলমত নির্বিশেষে সকলের প্রতিবাদে অংশগ্রহণ করছে। কিন্তু প্রশাসন এখনো সেই একই কায়দায়, একই অবস্থায় আমাদের উপর দমন, নিপীড়ন, নির্যাতন চলমান রাখছে।
গতকালকে রাত্রে কি পরিস্থিতি ছিল গোপালগঞ্জে? মিউট করে গতকালের রাতের অবস্থা আছে সেই একই অবস্থা। 16 জুলাই আমরা যে পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, মানে একটা থমথমে পরিবেশ, ঘরে ঘরে যায় পুলিশের হয়রানি, টহল রেড দিয়া, যে বাড়িতে কোনো পুলিশ লোক আছে, ঠিক একই অবস্থা। প্রত্যেকটা আপনার বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা আপনার মহল্লায়, রাস্তায় আপনার পুলিশ, সেনাবাহিনী, বিজিবির গাড়ি টহল দিছে এবং বাড়িতে বাড়িতে যায় আপনার তল্লাশি করছে যে কেউ আছে কিনা বা কি এই একই অবস্থার ভিতর দিয়ে আছে আজ এখন পর্যন্ত। সেই একই অবস্থা, প্রত্যেকটা নেতাকর্মীর বাড়ি বা প্রত্যেকটা এলাকায় আপনার পুলিশের বিজিবির গাড়ি রাখা। এমনি ওই ইয়ারা যেটা এই যে যারা এমপি হইল গোপালগঞ্জ থেকে, যারা গত নির্বাচনে 3জন এমপি হয়ে গেল না, তারা কি করতেছে? তাদের নেতা কর্মীরাই তো আমাদের 14 তারিখে আমাদের উপর আপনার আক্রমণ করে প্রতিহত চেষ্টা করে। আমরা তো সেই কথাই বলছিলাম যে গণহত্যার দায় আপনার উপদেষ্টা জামাতের সাথে বিএনপি সরকারও এবার নিতে হবে। কারণ বিএনপি সরকার যদি তাদের প্রতি সমর্থন না থাকে, তাহলে কেন তারা আমাদের উপরে কোন দমন, নিপীড়ন, নির্যাতন আর গণহারে গ্রেপ্তার চালাচ্ছে গোপালগঞ্জে? তা অবশ্যই আমরা এর থেকে বুঝতে পারি যে জামাত, বিএনপি আর যে উপদেষ্টা অবৈধ সরকার ছিল, তারাও এই হত্যাকাণ্ড বা গোপালগঞ্জে গণহত্যার সাথে জড়িত। এর জন্যই তারা আমাদের উপর আবার সেই একই অবস্থায় বা একই সিস্টেমে আমাদের উপর সেই গণহারে গ্রেপ্তার। বঙ্গবন্ধু কন্যাকে ভালোবেসে যে প্রতিরোধন করে যাচ্ছেন এখন পর্যন্ত, এইখানে আমার কাছে দেখে মনে হয়েছে যেটা যে এইখানে যুদ্ধ চলছে। একদিকে পাক হানাদার বাহিনী, অন্যদিকে মুক্তিকামী মানুষ। পাক হানাদার বাহিনী 71 সালে যেগুলো করতো, তারই অনুসারীরা, তারই অনুকরণে পাকিস্তানের অনুসারীরা সেই কাজটা চালিয়ে যাচ্ছে। এখানে আপনি একটা প্রশ্ন করেছেন 3জন এমপি সম্পর্কে। আমি এই প্রসঙ্গে আসার আগেই আমি যে চিত্র এইখানে, তারপরেও যেভাবে প্রতিরোধটা হচ্ছে, তার থেকে প্রমাণিত হয়, এত নির্যাতন নিপীড়নের পরেও প্রমাণিত হয় যে শুধু গোপালগঞ্জে না, বাংলাদেশের বেশ কিছু জেলায় কিন্তু প্রচুর মারাত্মক। আর প্রতিপক্ষ যারা পাকিস্তানিরা 71 সালে যেভাবে আওয়ামী লীগ এবং হিন্দু নিধনে ব্যস্ত হয়েছিল, তারা হিন্দু নিধন করতে চেয়েছিল, একইভাবে বর্তমানে কিন্তু আওয়ামী লীগ নিধন এবং হিন্দু নিধনের প্রক্রিয়া চলছে। হিন্দু নিধন প্রকাশ্যে বলে না, কৌশলে তারা সেগুলো কাজের চেষ্টা করতেছে। আওয়ামী লীগ নিধনের বিভিন্ন পদ্ধতি তারা হাতে নিয়েছে বিভিন্নভাবে। আওয়ামী লীগকে তারা রাখবে না, অর্থাৎ বাংলাদেশকে তারা, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রাখবে না, 71-এর কাছে যেভাবে তাকে শেষ করে দেবে। সেখানে যে প্রতিরোধ করে যাচ্ছেন, সেই চিত্রটাও বাংলাদেশ সারা দেশে সম্ভব না হলো প্রায় জায়গায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে, লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার করে জেলে নিচ্ছে, তার বাবাকে নিচ্ছে, মাকে নিচ্ছে, সন্তানকে নিচ্ছে, মেরে ফেলছে। কিন্তু একটা মানুষকেও কিন্তু মুক্তিযুদ্ধের সময় যেভাবে জয় বাংলা বলে মুক্তিযোদ্ধার জীবন দিত, কিন্তু আত্মসমর্পণ করতো না, অথবা পক্ষ পরিবর্তন করতো না। কোন জায়গায় কিন্তু কর্মীরা পক্ষ পরিবর্তন করতেছে না, অথবা ভুল করতেছে না, লড়াইটা তারা চালিয়ে যাচ্ছে। সমস্যাটা যে জায়গায় আমাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে কোনো সমস্যা নেই, নেতাদের মধ্যে পক্ষ পরিবর্তন না করলেও মনে হচ্ছে ভুলও হচ্ছে কোনো জায়গায়। ভুলটা হয়ে যায় এই জায়গায়, এই যে রানারা বললেন যে এই যে এমপিদের কাছে আপনি যে প্রশ্ন করলেন, এরা তো বিএনপি করে, বিএনপি থেকে এমপি হয়েছে। বিএনপির ক্যারেক্টার, জামাতের ক্যারেক্টার বা এনসিপির যারা আজকে দেশটা শাসন করতেছে বা দেশ যারা নিয়ন্ত্রণ করতেছে, তাদের ক্যারেক্টারের মধ্যে পাকিস্তানিদের ক্যারেক্টার পরিবর্তন কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান গোপালগঞ্জে ভোটের সময় আমরা প্রচার গুলা দেখছি, এরা বাড়ি বাড়ি গিয়ে বলছে, শুধু গোপালগঞ্জ কেন বলতেছেন, সারা দেশেই তো বলছে। না, গোপালগঞ্জটা আলাদা। গোপালগঞ্জ বলতেছিল এটা তো বঙ্গবন্ধুর এলাকা, এটা তো সেই জায়গায় আসতেছি, সেই জায়গায় এটা তো তারা নাই, এবার তো তারা নাই, এর জন্য আমাদেরকে দেন এইবার এইভাবে বলতে।
না, সেই জায়গায় আসতেছি ভাই। এই যে কথাগুলো না বললে গোপালগঞ্জের মানুষ তো ভোট বর্জন করতো, একটা মানুষ ভোটে যেত না, অথবা পদের পরিবর্তনে জামাত জিতে আসতো, হয়তো অন্যরা ফিরে জিতে আসতো। আওয়ামী লীগের যখন তার ভোটের প্রয়োজন, এই কথাগুলো বলেছে শুধু ভোটের জন্য। ভোট করে তারা আমাদেরকে বিভ্রান্ত করে। আমি যে বললাম যে বিভ্রান্ত করেছে আমাদেরকে, আমরা ওদের কথায় বলেছি, মধুর কথায় বলেছি, ওরা আমাদেরকে রক্ষা, ওরা ওদের কাছে সেটা আশা করেন কেন? বিএনপি আপনাকে রক্ষা, যদি সে আপনাকে রক্ষাই করতো তাহলে সে তো বিএনপি করার কথা না। আওয়ামী লীগের তো অনেক অনেক জায়গায় জামাতকে ঠেকানোর জন্য ভোট দিচ্ছে বিএনপি কে, এবং আওয়ামী লীগের নেতারা এটা অনলাইনে এসে বলছে, আমরা করছি সেটা। না, সেইটাই তো বলতেছি আমার কথা। আপনি সেই যদি আমার প্রশ্নটা আপনি বুঝতে না, সে যদি আওয়ামী লীগকে রক্ষাই করতো তাহলে সে বিএনপি করবে কেন? যদি জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে রক্ষাই করবে তাহলে সে ষড়যন্ত্র করবে কেন? যদিও ওয়াকারুজ্জামান বঙ্গবন্ধুকে রক্ষা, তার ষড়যন্ত্র ওদের হাতে ধরা দিবে কেন? সব জনসাধারণ গুলি চালাবে না। গোপালগঞ্জে গুলি চালায় নেই সেনাবাহিনী। এই যে 5 জন কাদের গুলিতে মারা গেল, সেনাবাহিনীর গুলিতে মারা যায় না। দাদা কাদেরকে রক্ষা করলো ওই এনসিপির ওই শয়তানদেরকে, যারা বাংলাদেশে আজকে 12টা বাজানোর জন্য দায়ী। আর মারলো কাকে? মুক্তিকামী মানুষকে। আমার প্রশ্ন ওই জায়গায় যে আমরা বিভ্রান্ত বারবার হচ্ছি কেন? কেন ওদের কাছে ওরা আমাকে যদি না মারে সে বিএনপি, আমার প্রশ্ন বুঝতে পারে সে বিএনপি করবে কেন? বিএনপি করা মানেই যদি বিএনপি যদি, তাইলে তারা 21শে আগস্ট গ্রেনেড হামলা করবে কেন? বারবার বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করবে কেন? সবগুলোর পিছনে বিএনপি আছে না? অথবা ওই রাজনীতি যারা ধারণ করে, এন্টি লিবারেশন, তারা আছে না? এটা তো পরীক্ষিত আমার শত্রু। আমি এই যে বারবার বলি যে একটা কথা আছে না, সেমা ইমানদার বলেছিল, এটা অর্থাৎ অর্ধ বেঈমানের চেয়ে পুরা বেঈমান ভালো। পুরা বেঈমান অন্যভাবে নিতে পারেন। জামাত ঠেকানোর জন্য বিএনপি কে ভোট দিলাম, জামাত বিএনপির ডিফারেন্স আছে। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সালাউদ্দিন পরশু দিনটা বলে নাই যে সংসদে আমরা একে অন্যের বিরোধী, কিন্তু বাহিরে কিন্তু আমরা এক। অর্থাৎ ওদের ভাষায় ফ্যাসিস্ট ঠেকানোর জন্য ওরা এক। ওদের মুখের ভাষা দেখবেন, ওরা সবাই আতঙ্কিত হয়ে গেল এই ছাত্রদের আন্দোলনে। এই বোধহয় তাদের পরে, কারণ তারা তো ওই ছাত্রদেরকে উস্কিয়েই মিথ্যা বলে রিজিম চেঞ্জ করেছে। যে শুধু আমি যে কারণে আমি সফল হইলাম, যাদের কারণে সফল হইলাম, রিজিম চেঞ্জ করাইতে পারলাম, যে শক্তি দিয়ে পারলাম, সে যদি শক্তিতে আমার বিরুদ্ধে দাঁড়ায় যেতে আমার ভয়টা থাকবে। কারণ আমি তো জানি আমার দুর্বলতাটা কোন জায়গায়। দেখবেন তারেক রহমানের বক্তব্য পার্লামেন্টে, সে বলতেছে কি একই সুর, সবাই সব স্টুডেন্টরা ফ্যাসিস্টের দূষর, ওরা কোনো ছাত্র না। আমি যে তাইলে জামাত এবং বিএনপির মধ্যে তফাৎটা কোন জায়গায়? এই জন্য আমি যে কথাটা বলি, তাইলে এটা পাকিস্তানি হয়ে যাক। অর্ধ পাকিস্তান রাখবে কেন ওরা এটাকে? দেশটা যদি পাকিস্তানি বানাতে চায়, তাইলে মুক্তিযুদ্ধের নামে পাকিস্তান বানানোর প্রয়োজনটা কি? মুক্তিযুদ্ধকে দর্শন করার প্রয়োজনটা কি? রেপ করার প্রয়োজনটা কি? মুক্তিযুদ্ধের নামে দেশটা যদি পাকিস্তান হয়, মুক্তিযুদ্ধের নামে, বারবার কথাটা আমার বুঝছেন আপনি, মুক্তিযুদ্ধের নামে যদি দেশটা পাকিস্তানি থাকে, যদি পাকিস্তানি আদলে গড়া হয়, তাহলে পুরো পাকিস্তান হয়ে যাক। ওরা রাজাকারের নামে করুক, ওরা যুদ্ধ অপরাধের নামে করুক, পাকিস্তান জিন্দাবাদ নামে ওরা এই বাংলাদেশ জিন্দাবাদ না দিয়ে পাকিস্তান জিন্দাবাদটাই দিক। ওরা দেখ না, আমি কেন জামাত ঠেকানোর জন্য বিএনপিকে আনবো? প্রয়োজনটা কি? আমার তো লড়াই করতে হবে। আজকে যে প্রমাণ হচ্ছে, আমাকে লড়াই করতে হচ্ছে না। লড়াই যদি করতে হয় তাহলে সরাসরি ওদের সাথে লড়াইটা করি, আসলে ওদের সাথে লড়াইটা করি। তারেককেই কেন ক্ষমতায় বসাই? তুই তার শফিককেই বসাও, নাসির আমার শিশির মনিরকে বসাও, নাসিরকে না বসে আমার এলাকার কথা বলতেছি কেন?
তাহলে আমি সরাসরি যে আমি শত্রুটা চিনে ফেলি, পুরা বেঈমানটাকে চিনি আমি যেটা বুঝি ভাই, আমি তার সাথে চলতে আমার আপত্তি নাই, বা তার সাথে যাকে আমি চিনি সে আমার শত্রু, যাকে আমি চিনি না সে আমার সাথে থাকবে, আমাকে ছুরি মারবে, আমার সে একসাথে চলতেছি। একবার এই নির্বাচনের জন্য একসাথে চলে নাই ওরা আমাদের সাথে, এখন ছুরিটা ওরা মারতেছে না। ইউনূস করেছিল, অধ্যাদেশ করেছিল, তারা কি সেটা আইনে করে নাই? সালাউদ্দিনের কথা শুনেন নাই? কালকে পড়তেছে সে নির্বাহী আদেশে কোন রাজনীতির পক্ষে নয়, তারা বিচার করে তার বাহির এইটার ভিতরের অর্থটা অন্তর্নিহিত রূপ হচ্ছে, কথাটা হচ্ছে বিচার করে রাজনৈতিক দল নিষিদ্ধ করবে, এবং বিচার হবে, বিচার আদালত তাদের নিয়ন্ত্রণে। আপনি তার বিরুদ্ধে কোন আওয়ামী লীগের পক্ষে কোন কথা উকিল দিতে পারবেন এখানে? দিতে পারবেন। এই যে কালকে দেখান নাই চিফ প্রসিকিউটর নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে যে পানিতে ভাসানো লাশ জুলাই সন্ত্রাসীদের লাশ সে খুঁজতেছে, প্রমাণ করার চেষ্টা করতেছে যে নতুন ন্যারেটিভ এইটা তাদের। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে তার কোনো চেষ্টা, এই চিফ প্রসিকিউটর বলে নাই স্নাইপার আওয়ামী লীগ চালিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সাংগঠনিকভাবে বিচার করে নিষিদ্ধ করা একটা পথ খুঁজতেছে এরা। তার বিরুদ্ধে আপনি দাঁড়াইবেন কি করে? আপনার দাঁড়াইতে দিবে না তো। মিথ্যা কথা বলে দুইটা লোককে কালকে দেখলাম আদালতে জয় বাংলা স্লোগান দিয়েছে বলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কি বর্বরতা, কি অবস্থা! আদালতে একজন উকিলকে ধরে নিয়ে যাচ্ছে, আরেক উকিল, তাও বাইরের লোকও ধরে নিয়ে যাচ্ছে, কথা বলতে পারবেন না। অন্যায়ের প্রতি আপনি রাস্তা অবরোধ করে রেখেছে, অথবা আপনি খুদায় নিজে একজন রিক্সা চালক, আপনার এত বড় সংগঠন, এত প্রাচীন সংগঠন, সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠন, 2 বছর ধরে আপনি শুধু মারি যাচ্ছেন। না মায়ের খাবো না তো, এই জন্য আমি আসতে চাই, এই জন্য সেখানে আমি আসবো। মায়ের খেলে ভালো করে খাবো। আরে ভাই, ওই যে মাখাল ফল বলে না, বা অথবা আপনার দলে তো বড়, আপনি ফুলে ফেপে বড় হয়েছেন, ভিতর তো ফুকায় ধরেছে। সে পোকা আমদানি করেছি আমি কয়েকটা বারবার আমি এই কথাগুলো আমাকে পছন্দ করে না। আরেকটা ইস্যুতে যাই, ভাই, আপনি এই যে আজকে সারাদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট অনেকে রিপোস্ট করতেছে, মাহমুদুর রহমান পান্না মহিউদ্দিন আহমদকে ইয়াতে চ্যানেল 24 মুক্তবাকে কালকে রাত্রে আনছিলেন, মুক্তবাকে আনছিলেন। ওইখানে যারা পোস্ট করতেছে তারা ওই অংশটা শুধু পোস্ট করতেছে যে মহিউদ্দিন বলতেছে শেখ হাসিনা তো পালাইয়া যান নাই, শেখ হাসিনাকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে ভারতে নিয়ে গেছে। এই অংশটা সবাই পোস্ট করতেছে আর কি। কিন্তু এই সাক্ষাৎকারে মূল প্রশ্নটা ছিল শেখ হাসিনা যে আসবে বলতেছে, মান্না জিজ্ঞেস করতে শেখ হাসিনা আসবে বলতেছে, এটা আসলে কি, এটা সত্যতা কতটুকু? মহিউদ্দিন জবাব দিচ্ছেন, শেখ হাসিনা তার ভাষায় আর কি, শেখ হাসিনাকে উনি সবচেয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে একটা লোভী চরিত্র এইভাবে উল্লেখ করে বলতেন যে শেখ হাসিনা হচ্ছেন সেই মানুষ নিজের এবং পরিবারের ক্ষমতা, নিজের নিরাপত্তা এবং পরিবারের ক্ষমতা দুইটা যদি নিশ্চিত না দেখেন কোন জায়গায় উনি আসবেন না। হ্যাঁ, এবং তিনি কেউ জানতো না, তার দলের লোকজন তিনি ক্ষমতা হারাচ্ছেন তিনি জানতেন এই কারণে 3 দিন আগে তার সব পরিবারের সদস্যদের 3 দিন আগে সবাই বাইরে পাঠিয়ে দিতেন। আর এখন মহিউদ্দিন আহমদের বক্তব্য, যদি তার ক্ষমতা এবং নিরাপত্তা দুইটা যদি নিশ্চিত না মনে করেন তাহলে শেখ হাসিনা আসবেন না। আপনার প্রশ্নটা কি? আপনি এই যে মহিউদ্দিনের যে বক্তব্যটা, আমি মহিউদ্দিনের বক্তব্যে কোনো গুরুত্ব দিতে পারছি না। আপনি কয়েকদিন আগে তার একটা লেখা পড়েছেন যে আসার জন্য এত অস্থির কেন, পালিয়ে যখন গেলেন।
এখন সব বলতে শেখ হাসিনা পালিয়ে যান, আমরা তো সেই কথাই বলতে শেখ হাসিনা পালিয়ে যাননি। সেখানকে শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে ভারতের সাথে কথা বলে রাষ্ট্রীয় এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর হেলিকপ্টারে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এইখানে ওয়াকারুজ্জামান ডুয়েল গেম অথবা সেনাবাহিনী কেউ ডুয়েল গেম করেছে। ডুয়েল গেমটা হচ্ছে আমরা শেখ হাসিনাকেও বাঁচাবো, এইদেরকে আবার রেজিম চেঞ্জটা করো। এই এখন এই সাথে আবার মহিউদ্দিন বলতে শেখ হাসিনা পালিয়ে যাননি, তার কথার মধ্যে কন্ট্রাডিকশন আছে। এক, দুই নম্বরে যে তার ইদানিং কালের কথাবার্তা খুবই অসংলগ্ন এবং প্রত্যেকের কথা অসংলগ্ন। অর্থাৎ শেখ হাসিনা কে পচানোর জন্য অনেক চেষ্টা হচ্ছে, বারবার চেষ্টা করা হচ্ছে। এই কয়েক বছর যাবত গত 15-16 বছর এই মহিউদ্দিনরা চেষ্টা করছে। শেখ হাসিনা লোভী কি লোভী না, শেখ হাসিনা জানতেন সরকার পতন করতেছে আর দলের নেতা কর্মী জানতো না, এটা মহিউদ্দিনরা এখন বলতে পারে, কারণ এখানে তো কোনো সাক্ষী প্রমাণ নাই রে ভাই। এখন তারা যাই বলো তাই তো সত্য, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতেছে, সেইটাই হলো মূল বিষয়। মানুষ বলতে আমি তাদেরকে কৃষক শ্রমিককে বোঝাচ্ছি, আমি ওই অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে বোঝাচ্ছি না, আমি ওই সেই মহিউদ্দিনদের মতো মানুষদেরকে বোঝাচ্ছি না, আমি বদ মজুমদারদের কথা বোঝাইতেছি না, আমি আলী রিয়াজের কথা বোঝাইতেছি না, আমি মতিউর রহমানের কথা বোঝাইতে, আমি মান্নার কথা বোঝাইতে পারছি। আমার কথাটা হচ্ছে এখানে সহজ হিসাব, তোমরা শেখ হাসিনাকে ফিরো। আজকেও দেখলাম নাহিদ ইসলাম বলতেছে শেখ হাসিনা ফিরিয়ে এনে ফাঁসির ফাঁসি কার্যকর। জাহিদও বলতেছে, এই সাগলা জাহিদও বলতেছে শেখ হাসিনা ফিরিয়ে আনা হবে, ফিরিয়ে আনা হচ্ছে। এই যে অবায়দুর বলতেছে, এই যে এরা বলতেছে, নাহিদ বলতেছে, জাহিদ বলতেছে, সবাই বলতেছে, তারা সেই অবস্থান থেকে বলতেছে, যেমন মানে শ্যামা অবায়দুর এটাও বলতেছে শেখ হাসিনা আলোচনারই সাবজেক্ট না, সমাবেশ বলছে শেখ হাসিনা আলোচনার সাবজেক্ট না। আমি সেই কথাই বলতেছি, তারা সেই জায়গা থেকে বলতেছে শাসন দণ্ডের কর্তৃত্ব এখনো তার হাতে আছে। না না, আমি সেই অবস্থানে আমি কথাটা যেভাবে মহিউদ্দিনের কথা গুরুত্ব দিচ্ছি না, এই কারণে যারা এইগুলা নিয়ে লাফালাফি, আমি কোনো গুরুত্বই দিচ্ছি না এটাকে। আমি কথাটা বলতে চাচ্ছি, তোমরা শেখ হাসিনা গত 2 বছর যাবত ওনাকে নিয়ে আসবে, এখনো বলতেছো নিয়ে আইসা তোমরা ফাঁসিতে ঝুলাবে, কার্যকর কর। রায় কার্যকর মানে যে রায়টা দেওয়া আছে, এই তো শেখ হাসিনা নিজেই আসতে চান, তাহলে এগুলা কথা বলার মানেটা কি? এই যে শেখ হাসিনাকে নিয়ে ওনার ফেরার ঘোষণার পর থেকে যেভাবে আলোচনা হচ্ছে, সবকিছুই আপনি দেখবেন মূল কথা যে উনি যাতে না আসেন। যেমন আইনমন্ত্রীকে বলেছে দিল্লিতেই থাকেন, ওইখানে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেই গ্রেপ্তার। শেখ হাসিনা এগুলো কি উনি কি জানেন না? এগুলা ওনাকে যে গ্রেপ্তার করা হবে, উনার বিচার যেটা করা হয়, রায় কার্যকরের চেষ্টা করা হবে, তারা শেখ হাসিনাকে যে শেখ হাসিনা দেশত্যাগ করতে পারে সুযোগ করে দিয়েছে, বাঁচানোর সুযোগ করেছে। আবার যে লোকটা চলে গেল সেই লোকটা আবার নিজের হাতে এইসব ধরা দিতে চায় কেন? এই মহিউদ্দিনরা শেখ হাসিনার ক্যারেক্টার জানে না। উনি যা বলে, আমি তো বলি উনি কেন, উনি যদি ফিরতে না চাই 81 তো না ফিরতে পারতেন। 75-এর পরে উনি তো সেই সময় ফিরতেন। আবার আমার সে লেখা আছে যদি তিনি ফিরে না আসতেন, কেন এসেছিলেন বলেন তো? উনি কি নিজের কারণে এসেছিলেন? উনাকে আরামে ছিলেন না? আরামে দেশের বাইরে শেখ ওয়াজের সজীব ওয়াজের জয় অথবা সাইমা ওয়াজের পুতুল তো আরামেই ছিলেন, নৈনিতালে পড়তেন। শেখ হাসিনা ভারতের সরকারের ইয়াতে ছিলেন, উনি দেশে কেন আসলেন? আসার প্রয়োজনটাকে ছিল, উনি আসলেন কেন? এসেছিলেন জাতিকে রক্ষা করার জন্য। তো আসার পর ওনাকে হত্যা করার বারবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কি দমে গিয়েছেন? উনি তো দমে যাননি। 21 আগস্ট গাড়ি আপনার পরে উনি কি রাজনীতি ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে দেননি। কেন? কারণ তুমি ওই যে মোকাবেলাই করবে। আমি কথাটা যেটা বলতে, শেখ হাসিনা যখন বলেছেন আসবেন, আমি আমাদের লাইভ শুরু করার আগে আমি একটা কথা বলেছিলাম, তৃণমূলের সাথে প্রতারণা করবেন না। উনি যদি না আসতে পারতেন, না এসে আসার ইচ্ছা থাকে, তাহলে তিনি তারিখ দিতেন না। উনি বলতেন না আমি এত তারিখের মধ্যে ফিরবো, উনি বলতেন আমি দেশে ফিরবো। ওই যে আগে যে কথা বলতেন আমি ফিরে আসবো, অর্থাৎ কর্মীদেরকে চাঙ্গা, এখন তারিখ দিয়ে দিয়েছেন। এখন যদি উনি দেশের মধ্যে যদি না ফিরেন,
উনি কি বুঝেন না উনার সাথে তোর এই যে তৃণমূলের সাথে একটা প্রতারণা হবে? উনার ইতিহাসকে প্রতারণার ইতিহাস নাকি? উনি কোনদিন প্রতারণা করেছেন? উনি তো যেতে দেননি। একটু ইয়ের কাছে যাই, বেচারা অনেক। না, আমার কথা শেষ করতে দেন বাড়ি ভাই। এই যে মহিউদ্দিন পাগল, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, পুরো সময়টা নিয়ে ফেলছেন, ও কথা বলতে পারছে না। ওরা আমার তো শেষ, আমার কথা মহিউদ্দিন এই জন্য বললাম যে ওরা পাগল হয়ে গিয়েছে। রানা তো বলবে পুরা আমার কথা শেষ, রানা পুরাটাই বলবে, আমার আপত্তি নেই। কথাটা হচ্ছে মহিউদ্দিন সহ সবাই পাগল হয়ে গিয়েছে শেখ হাসিনার ঘোষণায়। কিভাবে করে আটকানো যায়? ওরা এত দিন বলতে আনবো, এখন বলে আটকানো যায়। উনি আমি মরতে চাই, ফাঁসিতে ঝুলতে চাই, ওরা বলতে না আইসো না, ফাঁসিতে ঝুললো না তুমি। ওর স্বার্থটা কি? অর্থটা কি? মানেটা কি? পারিবে আপনি জেলে যাবেন, আপনি যে ফাঁসিতে ঝুলতে চান, আপনাকে বলবো না আমি যে আসতে, আপনি বলতেছেন আমাকে খুন করো, আমি বলতে না আমি খুন করতে চাই না, তো খুন করতে চাইছো না, আইসি খুন করবো, তো ভয় দেখাচ্ছি আমি বলতে আমি আসবো। তার মানেটা জনগণ কি বুঝে? এতই ছাগল নাকি জনগণ বুঝে গিয়েছে, সব বুঝে গিয়েছে, বলে কাজ নেই। মূল কথাটা হচ্ছে সেনাবাহিনী যার হাতে, শাসন ক্ষমতা তার হাতে, এটাই বাস্তবতা এবং জিয়াউর রহমান সেটাই প্রতিষ্ঠিত করে। সেনাবাহিনী যদি পক্ষ না নেয় তাহলে কি সেখানে আসবেন না? সেনাবাহিনী পক্ষ না নিলে উনি সেনাবাহিনীর পক্ষে ছিল না বলে তো দেশের কোনো কেউ যেতে চাননি, তারপর কোনো বাধ্য করেছে। আমি যে সব এক কথায় বলি, উনি সেনাবাহিনীর বুঝবেন না, উনি মরার জন্য প্রস্তুত হয়ে আসতেছে। এই কথাটা মাথায় রাখবেন, উনি মরার জন্য, এবং উনি বাংলাদেশে মরার জন্য প্রস্তুত হয়ে আসতেছেন। উনার সাথে একটা আচরণ হবে, আর তার সাথে যারা থাকবেন তাদের সাথে আলাদা আচরণ হবে, কিন্তু ওই আলাদা লোকজন তো সমান আচরণ পাবে না। এখন মনে করেন যদি আপনাকে বলি বাড়ি ভাই, রানা তো মরার জন্য প্রস্তুত, আমার যাতে সে মরার জন্য প্রস্তুত না, এবং হাজার হাজার কর্মী আছে। আজকে উনি যদি আসতে, ওনাকে ফ্লাইট দিবে না, ট্রাভেল পাস দিবে না, উনি উনি হেঁটে ঢুকবেন, ঢুকার পরে ওনাকে গুলি করবে। উনি কি বলবেন নাকি যে আমাকে গুলি, উনি কি বলবেন যে আমাকে না করে একজন কর্মীকে করো? শেখ হাসিনা বুক উঁচিয়ে ধরবেন যে আমাকে গুলি করো। একটা কর্মীকেও আমরা দুইজনই, সুষমত ভাই আপনি বিলাতে, আমি অস্ট্রেলিয়াতে নিরাপদ জায়গায় বসে আমরা এই কথাগুলো বলতেছি। বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে গোপালগঞ্জ যেটা করছে, আর যে বাকি যে 63টা জেলা কোথাও হয় না এটা। আমি সেটা বলতেছি, তাহলে শেখ হাসিনা ঘোষণা দিলেন কেন? উনি কি প্রতারণা করতেছেন? আপনি বলতে চান সেটা? আমার প্রশ্নটা এই জায়গায়, উনি কি জানেন না এগুলা? উনি তো বলেছেন আমি সবকিছু। আপনার বিলাপ থেকে যখন আপনি বলতেছেন আপনার 40টা বিমান নিয়ে উনার কথা, আমি আমার অবস্থা, আমি উনার কথার উপরে বিশ্বাস রেখেই বলতেছি। ওনাকে এখন অবস্থাটা কি বাংলাদেশের সরকারের, উনি যাতে না ফিরেন সেই জন্য বিভিন্ন বয়ান তৈরি করতেছে, ওনার মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করতেছে না। আর উনার অবস্থানটা কি? উনি বলতেছে আমি ফিরবো। তুমি কিভাবে মনে করো? না, আপনি আমাকে আপনি যে দায়ী করে শেষ করতে পারেন না তো আপনি। আমি কথাটা বলতেছি, উনার কথার উপরে বিশ্বাস রেখেই বলতে চাই উনি ফিরবেন। ওই উনার কথার উপরে উনি ফিরবেন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, উনি তাইলে আপনার কথাটা কি? উনি ফিরবেন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, অন্যরা ফিরবে কিনা তো আমি বলতেছি না, আমি উনি ফিরবেন আমি বলছি, উনি মরার জন্যই ফিরবেন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আমি এই জন্য আমার অবস্থাটা ক্লিয়ার করতেছি যে আমি যে কথাগুলো বলতেছি উনার কথার উপর বিশ্বাস করে বলতেছি। আমি অন্যদের মতো আমার মধ্যে সন্দেহ নাই, উনার সাহস নিয়ে, উনার কারিশমা নিয়ে, অন্যদের প্রশ্ন থাকতে পারে। এই জন্য আমি শেখ হাসিনাকে নেতা মানি, উনি বঙ্গবন্ধু, আমার কোনো স্বার্থ নেই, জীবনে কোনো স্বার্থের কথা চিন্তা করি নাই। এখন আমি হচ্ছে দুনিয়ার সব সাহসী সুখী মানুষদের, কারণ আমার চাওয়া নেই, পাওয়া নেই।
আমি আওয়ামী লীগ পেতে চাই কোন সম্পদ বানাইনি। সুতরাং আমি ওনাকে বিশ্বাস করি বলে ওনার সম্পর্কে যতটুকু আমি স্টাডি করেছি, এই জন্য আমি বলতে উনি ফিরবেন। কেউ আর ফিরেও না বলে উনি ফিরবেন। যদি না তাহলে আমার কথা বলা এখানে বন্ধ হয়ে যায়। তাহলে আমার ওনার উপরে আস্থাটা থাকবে, ওনার উপরে আমি আস্থাটা রাখতে চাই। কারণ সারাটা জীবন আস্থা রেখেছি বঙ্গবন্ধুর উপরে, ওনার উপর আস্থা রেখেই লড়াইটা চালিয়ে যায়। আর শুধু উনি না তাহলে রানারা লড়াই কেন বলে। সুতরাং আমি কথার উপরে বলতেছি, উনি যদি না ফিরলে আমার আস্থা থাকবে না। উনি না ফিরলে বাংলাদেশের আওয়ামী লীগের মৃত্যু হবে। উনি না ফিরলে হাজার কর্মী আশাহত হবে। এইটাই বাস্তব। কেন ওনার বলা উচিত আমি এই ফিরবো না, দলকে ফিরিয়ে নি তারপরে ফিরবো। উনি যেমন বলেছেন এইটাই আমার শেষ কথা। ধন্যবাদ। রানা শেষ করবে রানা, আমি আর কোন কথা বলবো। আপনি আমাকে ব্লেম করতে পারেন, কেউ আমাকে ব্লেম করতে পারেন। আমার অবস্থান থেকে আমি ভাবতেছি, আমার অবস্থান ক্লিয়ার। এই জন্য আমি বললাম কথা। আমি শতবার বিশ্বাস আমার উনি ফিরবেন, এবং সেই কথাগুলো আপনি আমাকে ব্লেম করতে পারেন। আমি অন্যদের মতো কথা বলি না। আমি যখন আমি দ্বিচারিতা করি না। আমি বলবো না বিমান নিয়ে ফিরবো, অবাস্তব কথা আমি বলি না। উনি জানেন উনি বিমান আসতে পারবেন না। উনি কিভাবে উনি জানেন সেইটা গৌতম লাহিড়ী বলেছেন, দেখা করে বলেছেন। উনি বলতেছেন না বিমান আসবে, উনি ফিরবেন বলেছেন। আমি বলবো না যে 10টা বিমান নিয়ে ফিরবো। আমি দায়িত্ব নিয়ে বলতে জানো যেমন সুন্দর কথা বলতে আমি এখানে প্রতিবাদ করছি। এই বলাটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডবাজি। কারণ 10টা বা 40টা আপনাকে নামতে দিবে তো ওই জায়গায়, আপনাকে চার্টার বিমান থেকে নামতে হবে। চার্টার বিমান দেখতে পাবেন না, আপনাকে তো নিয়ে যাবেন 111 এর সময় শেখ হাসিনা একটা বিমান নিয়ে যেত। ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট শেষ পর্যন্ত হয়েছিল ইত্তেহাদ। আর এইবার নামতে না দিলে গ্রাউন্ডে নামতেই না দেয়, আপনাকে তো নামতে যাচ্ছে না। তাইলে এইসব ঘোষণা বললেন আপনি পরে দিবেন। 10টা বিমান নিয়ে নামার পরে বলবেন আমি নেমেছি। এটা শেখ হাসিনা করবেন, করতে পারবেন। উনি হেঁটে চলে আসবেন। উনি যদি ফিরতে চান অথবা উনি ঘোষণা দিন। সেই কারণে কথাটা বলছি। আমি প্রতারণামূলক কথা বলি না ভাই। আমার জীবনটা ফলানা, এটা পরিষ্কার করতে। কেউ আমাকে না কেউ ভিউ দেখো না, আমি প্রতারক না। আমার সারা জীবনের রাজনীতি নেই। আমি বঙ্গবন্ধুর কথা বিশ্বাস করি। আমি শেখ হাসিনার কথা ওনাকে যতটুকু স্টাডি সেই জন্য কথাটা বলা। উনি করবেন বলে ঘোষণা দিয়ে উনি ঘোষণা দিতেন না। যেটা উনি করবেন না সেটা ঘোষণা দেন না, কোনদিন দেন নাই। ধন্যবাদ। এই জিনিসটা পরিষ্কার আবার বলছি, আমি অনলাইনের প্রতারক না, আমি নিজে মজুমদার না। আমি অমুক নাই করে ফেলবো সেটা বলতে চাচ্ছি না। আমি বলবো না সেটা। রানারা করতে পারবে। শেখ হাসিনা উৎসাহিত হয়েছে। আমি সেইটাকে ক্যাপিটাল করবো না। আমি নিজে বললাম প্রতারক না। আমি প্রতারণা বলি না। সেইটাই আমার শক্তি। সেই আমার বঙ্গবন্ধুর জীবনটা দেখবেন, প্রতারণা ছিল না কোনদিন। উনি সবসময় যা বলতেন করতে পারবেন বলতেন। জেলে যেতে পারবেন, জেলে যেতেন। উনি মরতে চান, মরতে পারবেন। এই জন্য আমি সত্যিকার নিঃস্বার্থের জন্য ধন্যবাদ। আপনি ক্লিয়ার আমি যেখান থেকে বলি না কেন আমি প্রতারণামূলক কথা বলি। ধন্যবাদ। রানা, তুমি সামগ্রিক পরিস্থিতি দেশের বিষয়টা হচ্ছে যে আমি একই সাথে একই সুরে বলতে চাই যে শেখ হাসিনা আপার তৃণমূলের সাথে আপনার প্রতারণা করার ইতিহাস নাই, আর আমাদের বেইমানি নাই। যেহেতু তিনি বলছেন তিনি আসবেন, তিনি যেহেতু বলছেন তিনি মরার জন্য প্রস্তুত, আর আমরা তাকে বাঁচানোর জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ।
এই কথাই আমাদের একটা মেসেজ, তিনি আসবেন, তিনি ফিরবেন, তাকে ফেরার জন্য আমাদের যাবতীয় যা করণীয় আমরা করতেছি এবং আমরা করব। আর আমরা বিশ্বাস করি এই গোপালগঞ্জের মাটি থেকেই আবার জাগরণ করবে। আবার এই গোপালগঞ্জের মাটি থেকে সারা দেশ আমার মাথা গরম হবে না রে ভাই, আমাকে থামানো হবে না। আমি আবার অবস্থান থেকে বলতেছি, যারাই আমাকে নিয়ে প্রমাণ করতেছেন, আমি যা বলতেছি আমি বিশ্বাস থেকে বলতেছি। হ্যাঁ, আমি প্রতারক না। আমি শেখ হাসিনার আমার বিরুদ্ধে মামলা হয়েছিল বিচারপতি মানে, তারপর কিন্তু আমি আওয়ামী লীগ ছাড়ি নেই, আমি বঙ্গবন্ধু কন্যাকে ছাড়ি নাই। আমি তো দেশে যেতে পারি না ভাই। 13 সালে দেশে যেতে পারিনি আওয়ামী লীগের কারণে। এবং আমার কেউ প্রবাসী মুক্তিযোদ্ধা না। আমি তারপর তাদের কথা বলেছিলাম বলে বিচারপতি মানে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আমার পড়ানো হয়েছে। আমি দেশে যেতে পারিনি। শেখ হাসিনা চোখে দেখিনি। আবার আমার লাশ যাবে কিনা আমি জানি না। তারপর আমি কথা বলে যাবো। আমি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছি। অনেকে কথা বলতেছে। আমি আপনাদের প্রতারক নই। আমি প্রতারণার কথা বলি না। বললাম তো আমার বিরুদ্ধে মামলা হয়েছে বিচারপতি। আমি দেশে আওয়ামী লীগের আমলে যেতে পারিনি। 13 সালে গিয়েছিলাম, আর দেশে যেতে পারিনি। কাউকে আমার পাশে পাইনি, কাউকে পাইনি। তারপরে আমি বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছি। আমি সত্যি কথা বলতে ছেড়ে দিয়েছি। আমি ছাড়বো না। আমি কথা বলেই আমাকে সমর্থন করেন না। আমার শুনে না আমি বিউ লাইনে প্রতারণার কথা বলে আমার বিউ বাড়াইতে রাজি না। আমি ব্যক্তিগত বাদ দিয়ে দিয়েছি। আপনি দেখেন আমি ভিডিও কিন্তু করি না। আমার কোন ইউটিউব চ্যানেল আমি শুরু করলে আমি এখন আর করি না। আমি কোন প্রতারণামূলক কথা বলতে চাই না। উনি যা বলেন তারই প্রতিধ্বনি করতেছে। যারা উনাকে চায় না, যারা উনার ফেরার কারণে ভয় পাচ্ছে, তাদের কথার জবাব দিতে আমরা যারা শেয়ার করছি মহিউদ্দিনের, আমি এইটাও শেয়ার করতে রাজি। মহিউদ্দিন যা বলে তাকে যা শেয়ার করছে আমরা তাকে সহযোগিতা করছি। আমাদের মধ্যে পারিবে শেয়ার করে না, মাসুদ কামালের পোস্ট শেয়ার করে, পান্নার পোস্ট শেয়ার করে আমাদের কর্মীরা, মহিউদ্দিনের পোস্ট শেয়ার মনে করে এবং ওইটাই মনে করে পোস্ট করা মানে হচ্ছে মহিউদ্দিনকে আমি প্রমোট করতেছি। ধন্যবাদ। আপনার ভালোবাসা দেখে আমিও মুগ্ধ। আমি অবশ্যই আমরা বুঝতেছি আপনার বঙ্গবন্ধুর প্রতি আমার মাথা অবশ্যই। এখন আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনা অবশ্যই ফিরবে এবং তার ফেরার পথকে আপনার সুগম করতে, তার ফেরার পথকে সহজ আমাদের মুখে বলি শেখ হাসিনা, বগলে আমাদের ঈদ। আমরা 2 নম্বর হয়ে গেছি। আমাদের নেতৃত্বে, আমাদের বঙ্গবন্ধুর প্রতি, আমাদের দলের প্রতি যে ভালোবাসা, বিশ্বাসটা, এজন্য আমিও আপনাকে স্যালুট জানাই। আমাদের মাঠে কিভাবে কার্যক্রম করতে পারি, আমরা মাঠে কিভাবে আমাদের ফিরিয়ে আনতে পারি। কারণ আপনার রাজপথ ছাড়া আমাদের এখন পথ নাই। কারণ নেত্রী যেহেতু ফিরবে, তার নিজের জীবনের নিরাপত্তা, সে যেহেতু মরার জন্য প্রস্তুতি নিয়ে আসতেছে, আমাদের অবশ্যই তাকে প্রস্তুতি নিতে হবে। এর জন্য করণীয় তাই চৌষট্টি জেলা আমাদের সকলেই একত্রিতভাবে নামতে হবে। কারণ গোপালগঞ্জের দিকে কারণ গোপালগঞ্জ 5ই আগস্ট যে পরিমাণ নির্যাতনের শিকার, প্রত্যেকটা পরিবারটা জেলার ঘরে করবে না। না, আমরা গোপালগঞ্জ অবশ্যই তাকে রক্ষা করবে, কিন্তু গোপালগঞ্জবাসীর সাথে আপনার একমত প্রকাশ করে আপনার 64 জেলা একেবারে বিস্ফোরণ ঘটেছে। শেখ হাসিনাকে আমাদের বাঁচাইতে হবে। কারণ সে পাড়ায় গ্রাম অঞ্চলে কিন্তু একটা মিছিল বের হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে যে মানুষ
আজ ঘর থেকে বেরিয়ে আসছে, তারা আজকে কথা বলা শুরু করছে, তারা সামনে কথা বলবে, তারা সামনে গণবিপ্লব ঘটাবে। কারণ আপনাদের, আমাকে, আমাদের সবাইকে বাঁচতে হলে, এই দেশটাকে রক্ষা করতে হলে আমাদের মাঠে নামতে হবে, আমাদের কথা বলতে হবে। তাই আমি একজন গোপালগঞ্জের সন্তান বা গোপালগঞ্জের এই মাটির সন্তান হিসেবে পুরো সমগ্র দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই যে গোপালগঞ্জের গণহত্যা দিবস উপলক্ষে বা এই হত্যার প্রতিবাদে প্রত্যেক জেলায় জেলায়, উপজেলায় বা প্রত্যেকটা মহানগর যে মিছিলগুলো আপনার হয়েছে, এটার জন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞতা। এইভাবে প্রতিনিয়ত আমাদের মাঠে নেমে আসতে হবে, আমাদের রাজপথে নেমে আসতে হবে, কারণ আমাদের সময় কম। মুক্তির এই মিছিলে আমাদের সকলকে নামতে হবে। আমরা এখন কিভাবে মাঠে নামতে পারি, আমাদের মূল মাঠে নামার যে প্রসেসিং, মাঠে নামার যে আইডিয়া, এইগুলো আমরা আশা করি আপনাদের থেকে পাবো। কারণ আমরা ৭১ দেখিনি, কিন্তু আমরা ২৪ দেখতেছি। আমরা ২৫শে মার্চের কালো রাত দেখিনি, কিন্তু আমরা ১৬ই জুলাইয়ের কালো রাত দেখতেছি। আমরা বুঝতেছি যে তখন কত কষ্ট করে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের মুক্তিযোদ্ধারা কত কষ্ট করে, কত জীবনের ত্যাগে, কত শ্রম, কত ঘাম, কত ত্যাগ স্বীকার করে আজকে আমরা একটা স্বাধীন দেশ পাইছিলাম। ঠিক সেই স্বাধীন দেশটা আজকে সেই রাজাকার, আপনার অবৈধ দখলদার জামাত বিএনপির কাছে বাংলাদেশ আজ জিম্মি হয়ে আছে। বাংলাদেশ আজকে কথা বলতে পারে না। বাংলাদেশের আকাশে বাতাসে আজ আপনার শান্তি নাই। সেই শান্তির বার্তা নিয়ে জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার আপনার ঘোষণা দিয়েছে। সেই ঘোষণাকে আমরা আহ্বান জানিয়ে সমগ্র দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আর ঘরে বসে থাকেন না, যার যা কিছু আছে যে ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলুন। আর আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যখন দেশে আসবেন, যখন সে দেশের মাটিতে পা দিবেন, এই সারা বাংলাদেশ, আপনার পাড়া মহল্লা, রাস্তা, বন্দর, নগর থেকে মানুষ ছুটে আসবে। সেদিন কোনো মাতা তার সন্তানকে আর পিছ থেকে টান দিবে না, বলবে না যে যাইস না। তখন সেই মাতা, তখন পিতা, তারাই বলে দেবে যাও, যুদ্ধে যাও, এই দেশের জন্য, এই জাতির জন্য, এই মাটির জন্য। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মা, প্রত্যেকটা পিতা তার সন্তানকে এই যুদ্ধে সামিল করবে। প্রত্যেকটা পিতা তার এই সন্তানকে বলবে এই যুদ্ধে হয় জয়ী হয়ে আসতে হবে, আর নয় মৃত্যুবরণ করতে হবে। আমাদের সামনে পথ একটাই, হয় বিজয়, নয় শহীদ। পরিষ্কার কথা, কোনো পথ নাই, গাজী নয়। হ্যাঁ, আমাদের এছাড়া কোনো পথ নাই। আমাদের ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে। আমাদের পথ একটাই, জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। আমরা ঘরে ফিরতে পারবো, আমরা আমাদের ভাই হত্যার বিচার পাবো, আমরা সেই মায়ের সন্তান হত্যার বিচার পাবো। এছাড়া আমাদের লড়াই করে বাঁচতে হবে, আপোষ করে না। হ্যাঁ, আমাদের লড়াই করে বাঁচতে হবে এবং আমাদের পাল্টা ভাবে আমাদের প্রতিহত করতে আসতে। আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে 14 তারিখ বিএনপি যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমাদের প্রতিহত করতে আসছিল, তখন একটা পর্যায়ে আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু আমরা পাল্টা আঘাত করতে বা পাল্টা প্রতিহত করতে বাধ্য হই। তখন তারা পালিয়ে চলে যায়। এখন এইভাবে প্রত্যেকটা জেলায় জেলায় আপনার প্রতিরোধ করতে হবে। আপনার মবের বিরুদ্ধে পাল্টা মব করতে হবে। কেউ যদি আপনাকে একটা মারে, তাকে 2টা মারতে হবে। ওই আমাদের আপনার কেউ যদি গুলি করে, তাকে গুলি করতে হবে। কেউ যদি আমাদের আঙ্গুল ধরে, তার আঙ্গুল ভেঙে দিতে হবে। কারণ এখন আমাদের আর সেই সুশীলতার কোনো পথ নাই। এখন আমাদের সংগ্রাম করতে হবে, সেই ৭১-এর মতন সংগ্রাম করতে হবে, ৭১-এর মতন যুদ্ধ করতে হবে। আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, আমরা যেন আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে। আমাদের শব্দ আছে, শারীরিক ভাবে ৭৫ পরে লড়াই করেছে। এই মুহূর্তে আমার যে পরিবার সবকিছু মিলাইয়া শারীরিক ভাবে তো উপস্থিত থাকবে না, কিন্তু সর্বস্ত সমর্থন আল্লাহর কাছে, সবার কাছে দোয়া, তোমরা বিজয়ী হয়েই ফিরবে ইনশাআল্লাহ। আমরা বিজয় হব, কারণ আমরা কোনো বিকল্প নাই। দেশকে বাঁচাতে হলে বিজয় হতেই হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের বিজয় হইতে হবে, আমাদের ফেরাও অনিবার্য। আমাদের বিজয় পারবো না শারীরিক ভাবে, বাস্তবতা হচ্ছে আমি বহু দূরে থাকি। হ্যাঁ, আমি সেইভাবে ঘোষণা, আমি মাপ চেয়ে নিচ্ছি এই সবার সামনে। ভাই, আমি সেই কথা বলবো না যে আমি লড়াই করব মাঠে, তবে আমি মনস্তাত্ত্বিক ভাবে আমার সমর্থনটা থাকবে। সেটাই আপনার জননেত্রী শেখ হাসিনাকে ফিরতে যে যেভাবে পারে, দেশ বিদেশে, দেশের বাইরে, দেশের মাটিতে যে যেভাবে পারে, সে সেভাবে এই দেশের জন্য, দলের জন্য কাজ করতে হবে। এবং আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি এই জনগণ এখন আপনার কথা বলতে শুরু করছে। জনগণের আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। জনগণের মুখে আজকে আপনার সাধারণ শিক্ষার্থীরা, এইচএসসি সাধারণ শিক্ষার্থীরা বলতেছে দীপুমণি ভালো ছিল, তারা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। তারা ভুল বুঝছে। এখন প্রজন্মটা বুঝতে শুরু করছে, এই প্রজন্মটা একটা ভুল পথে চলে গেছে। এই যে চাওয়া, মাত্র 2 বছরে মানুষের যে উপলব্ধিটা ফিরে আসে, এইটাই সবচেয়ে বঙ্গবন্ধু কন্যার সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, এটাই চাচ্ছে। তারা ভুলগুলো বুঝতে পারতেছে। আর যেহেতু জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে, আমরা আশা করি ডিসেম্বর না, আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে এই
বাংলাদেশটাকে রাজাকার মুক্ত করব এবং আমরা আমাদের যে কথাটা সেই 5ই আগস্টের পর নেত্রীকে ও দেশবাসীকে ও জাতিকে দিয়ে এসেছি, আমরা আমাদের শেষ রক্তবিন্দুতে এই যুদ্ধ আমরা চালাই যাব। এর জন্য আমার রানা যদি মৃত্যুবরণ করতে হয়, আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে রাজি আছি। আমার মা, আমার বাবা, আমার সবাই আমার এই দেশ ও জাতির জন্য আমাকে উৎসর্গ করছে। এরকম প্রত্যেকটা মা বাবার উচিত বা প্রত্যেকটা সন্তানের উচিত এই দেশের সাথে, জাতির সাথে বা আমাদের সেই 30 লক্ষ ও মুক্তিযোদ্ধা ও শহীদের সাথে আমরা যেন সকলে ঘর থেকে বেরিয়ে আসি, প্রতিবাদ প্রতিরোধ করে তুলি এবং আমরা সেটাই করতেছি, আমরা সেটাই করব। সকলে আমাদের জন্য দোয়া রাখবেন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া রাখবেন। আমি আবারও আপনাদের সামনে এবং আমাদের সকলের সামনে এবং জননেত্রী শেখ হাসিনাকে এর উদ্দেশ্যে বলতে চাই, আমরা আবারও কথা দিচ্ছি, আমরা আমাদের সর্বোচ্চ শেষ রক্তবিন্দু মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই যুদ্ধ আমরা চালাই যাব এবং আমরা চূড়ান্ত বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। যার আগে সেই একটাই কথা, গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো।